নমস্কার। লক্ষ্মী যখন আসবে তখন কোথায় তারে দিবিরে ঠাঁই, দেখরে চেয়ে আপন পানে পদ্মটি নাই, পদ্মটি নাই। রবি ঠাকুর ছাড়া আর কে লিখবে বলুন এইরকম একটা অনবদ্য গানের কলি? এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে চর্চা করতে করতে হঠাৎ কেন জানি না আমার মাথায় চলে এলো, এই যে ধরুন এরা বলছে আমরা লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছি, সারা জীবন ধরে আপনারা পাবেন, কিভাবে পাবেন গড নোজ। অন্য তরফ বলছে আরে ওদিকে তাকাবেনি না, মাত্র ১,৫০০, আমরা দেব ৩,০০০। এই যে একটা কম্পিটিটিভ ভাতা দেওয়ার রাজনীতি, এটা বাংলার অর্থনীতিকে কোথায় গিয়ে নিয়ে, কোন অতল গহ্বরে নিয়ে গিয়ে ফেলবে, সেটা নিয়ে বাংলায় কেউ কোনো আলোচনাই করে না। এর আগেও করেনি, যখন দিদিমণি প্রায় সবটুকু টাকা ভাতা নামক ঘুষ দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা করে গেছেন ১৫ বছর। আর আজকে তো করার প্রশ্নই ওঠে না। মাছ আছে, মারপিট আছে, সিআরপিএফ আছে, বড় বড় বুলি আছে, সেগুলো দেখিয়ে দিলেই তো পাট চুকে যায়। দেখুন, এই যে লক্ষ্মীর ভাণ্ডার, এটা আজকে আমি ব্যবচ্ছেদ করব বলে বসেছি। মোটামুটি যবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার চালু হয়েছে তবে থেকে আজ পর্যন্ত এই একটি মাত্র প্রকল্পে রাজ্য সরকারের প্রায় ৫৫ থেকে ৬০ হাজার কোটি টাকা ইতিমধ্যেই ব্যয় হয়ে গেছে। এবছরের বাজেটে বোধহয় প্রভিশন রাখা হয়েছে সবচেয়ে বেশি ২৮,০০০ না ৩০,০০০ কত একটা যেন। আমি বসে বসে ভাবছিলাম যে এই ৬০,০০০ কোটি টাকায় পশ্চিমবঙ্গে কি কি স্থায়ী সম্পদ তৈরি করা যেত। প্রথমে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলি। ১০০টা নতুন সরকারি হাসপাতাল নির্মাণ করা যেত, ৫,০০০ কিলোমিটার রাজ্য সড়ক ৪ লেনে উন্নীত করা যেত, ৫-৬টি নতুন মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় করা যেত, কলকাতা মেট্রোর সম্পূর্ণ নেটওয়ার্ক বিস্তার করে ফেলা যেত। কৃষি ও শিল্পে কী হতো? বড় সেচ প্রকল্প, লক্ষাধিক কৃষকের জমিতে জল পৌঁছে যেত। ক্ষুদ্র শিল্প পার্ক তৈরি, সেখানে স্থায়ী কর্মসংস্থান সৃষ্টি হতো। কোল্ড স্টোরেজ ও সাপ্লাই চেন পরিকাঠামোর দিকে নজর দেওয়া যেত, যাতে আজকে হুগলির আলু চাষিদের দুরবস্থার কোনো পুনরাবৃত্তি ভবিষ্যতে না হয়। আর শিক্ষা ও স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কি কি করা যেত? হাজার হাজার সরকারি স্কুলের আমূল সংস্কার, আইটিআই ও পলিটেকনিক কলেজ নির্মাণ, মহিলাদের জন্য স্কিল ট্রেনিং সেন্টার। এখন আপনি দাঁড়িপাল্লার দুদিকে, একদিকে মা লক্ষ্মীদের আর মা লক্ষ্মীদের জন্য এই ভিক্ষা দেওয়া নবান্নের অলক্ষ্মীকে বসান, আর অন্যদিকে আমি যে কথাগুলো বললাম পরিকাঠামো, কৃষি, শিল্প, শিক্ষা, স্কিল ডেভেলপমেন্ট নিয়ে, সেটাকে বসান। কোন পাল্লাটা ভারী থাকবে বলে আপনাদের মনে হয়, বা থাকা উচিত? যদি পারেন কমেন্ট বক্সে দয়া করে দু একটা মন্তব্য ছেড়ে দেবেন। দেখুন, এর আবার একটা অন্য দিকও আছে, যেটা নিয়ে এইসব তাবড় তাবড় অর্থনীতিবিদরা, নোবেল জয়ী তারা,
তারা এই তত্ত্বটা আওড়ে চলেন। সেটা হচ্ছে যে এই টাকা সরাসরি দরিদ্র মহিলাদের হাতে গেলে স্থানীয় বাজারে সেটা খরচা হয়ে এক ধরনের চাহিদা তৈরি করে। এটাও একটা ইকোনমিক অ্যাক্টিভিটি, যাকে অনেক অর্থনীতিবিদ বলেন ডিমান্ড সাইড স্টিমুলাস। আসলে মূল বিতর্কটি হলো সরাসরি নগদ হস্তান্তর বনাম পরিকাঠামো বিনিয়োগ, কোনটি দীর্ঘমেয়াদে বেশি উপকারী? এই প্রশ্নটি বিশ্বজুড়ে অর্থনীতিবিদদের মধ্যে এখনও কিন্তু অতি বিতর্কিত বিষয়। এখন এই যে ডিমান্ড সাইড স্টিমুলাস, এর মূল তাত্ত্বিক দুর্বলতাটা কোথায়? ডিমান্ড সাইড স্টিমুলাসের যুক্তিটি আসলে কেইনসিয়ান অর্থনীতি থেকে এসেছে। মানুষের হাতে টাকা দাও, তারা খরচ করবে এবং তার ফলে অর্থনীতি চাঙ্গা হয়ে উঠবে। কিন্তু এই তত্ত্বের একটা মৌলিক পূর্বশর্ত আছে যা প্রায়ই এড়িয়ে যাওয়া হয়। সেটা হলো সাপ্লাই সাইডে উৎপাদন ক্ষমতা থাকতে হবে। চাহিদা বাড়লে যদি স্থানীয় উৎপাদন না বাড়ে, যেটা বাংলায় হচ্ছে, তাহলে দুটো জিনিস হয়। একটাকে বলে মূল্যবৃদ্ধি, আরেকটাকে বলে আমদানি বৃদ্ধি। দুটোই রাজ্যের অর্থনীতির জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। এখন পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে দেখুন, আমাদের রাজ্যে শিল্প উৎপাদন ক্ষমতা কার্যত বলতে পারেন একটা ন্যূনতম জায়গায় এসে ঠেকেছে। ফলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় যে চাহিদা তৈরি হচ্ছে তার সিংহভাগ পূরণ হচ্ছে গুজরাট, মহারাষ্ট্র বা চীন থেকে আসা পণ্য দিয়ে। অর্থাৎ স্টিমুলাসের সুফল অন্য রাজ্যে অথবা দেশে চলে যাচ্ছে, নেপোয় এসে দই মেরে চলে যাচ্ছে। আমরা ডুগডুগি বাজাচ্ছি, যের ফলে বাজারে বিরাট চাহিদা তৈরি হচ্ছে। এখন ডিমান্ড সাইড তত্ত্বের আরেকটা মুশকিল হলো, বা এদের দাবি হলো, এর একটা মাল্টিপ্লায়ার এফেক্ট আছে। 1 টাকা দিলে অর্থনীতিতে 2-3 টাকার কার্যকলাপ তৈরি হয়। কিন্তু এই মাল্টিপ্লায়ার এফেক্ট কাজ করে কখন? যখন অর্থনীতিতে উল্লেখযোগ্য অব্যবহৃত উৎপাদন ক্ষমতা আছে, প্রাপকরা টানা টাকা স্থানীয়ভাবে খরচ করেন এবং সেই খরচ উৎপাদনশীল কার্যকলাপে তৈরি করে। এখন অনেক গবেষণা বলছে উন্নয়নশীল রাজ্যে নগদ হস্তান্তরের মাল্টিপ্লায়ার এফেক্ট অত্যন্ত কম, অনেক ক্ষেত্রে 1-এর নিচে। অর্থাৎ 1 টাকা দিলে মোট অর্থনৈতিক কার্যকলাপ 1 টাকারও কম বাড়ে। এর কারণ টাকার একটা বড় অংশ সঞ্চয়ে চলে যায় বা অনুৎপাদনশীল ভোগে ব্যয় হয়। দেখুন, একটি সেতু একবার তৈরি করলে 50 বছর মিনিমাম তার আয়ু থাকে। একটি হাসপাতাল প্রজন্মের পর প্রজন্ম সেবা দেয়। কিন্তু নগদ হস্তান্তর আসলে তো প্রবাহমান নয়। প্রতি মাসে টাকা না দিলে সম্পদ শূন্য হয়ে যায়। এই কারণেই এটি সত্যিকারের সম্পদ সৃষ্টি নয়, বরং বলা ভালো ভোগ ভর্তুকি। রাজ্যের ব্যালেন্স শিটে কোনো অ্যাসেট যোগ হচ্ছে না, শুধু বছরের পর বছর লায়াবিলিটি বেড়েই যাচ্ছে। আগামী 10 বছরে এই প্রকল্প চালু রাখতে হলে 5 লক্ষ কোটি টাকারও বেশি লাগবে, যা রাজ্যের মোট বার্ষিক বাজেটেরই বহুগুণ বেশি।
আর বিজেপি যেটা বলেছে সেটা কার্যকর করতে গেলে 10 লক্ষ কোটি টাকা আগামী 5 বছরে তাদেরকে খরচ করতে হবে। আর নগদ হস্তান্তরের একটা সমস্যা হলো, এই যে ফোকটে টাকা পেলে না, মানুষের যে কাজের উৎসাহ সেখানে ভাটার টান লাগে, এবং এর ফলে অর্থনীতিতে একটা ওয়েলফেয়ার ট্র্যাপ বা ডিপেন্ডেন্সি ট্র্যাপ তৈরি হয়। যখন একজন মহিলা মাসে 1,1200 টাকা বিনাশ্রমে পাচ্ছেন, তখন কম মজুরির কাজে যোগ দেওয়ার আগ্রহ তার স্বাভাবিকভাবেই থাকে না। এর চেয়ে অনেক বেশি কার্যকর হতো যদি স্কিল ডেভেলপমেন্ট, প্রশিক্ষণে বিনিয়োগটা করা যেত, যা প্রাপককে নিজেই উপার্জনক্ষম করে তুলত। একজন প্রশিক্ষিত নার্স, দর্জি বা উদ্যোক্তা রাজ্যের জন্য স্থায়ী সম্পদ, একজন মাসিক ভাতা প্রাপক নন। এখন ডিমান্ড সাইড স্টিমুলাসের আড়ালে আসল সত্যটি হলো, এটা একটা রাজনৈতিক হাতিয়ার, বই তো কিছু নয়। একবার চালু করা হলে এই প্রকল্প বন্ধ করা রাজনৈতিকভাবে আত্মঘাতী হওয়ার সামিল। ভোটারদের মধ্যে এমন একটা মানসিকতা তৈরি হয় যেখানে সরকারকে দাতা হিসেবে দেখা হয়, নাগরিকের অধিকার ও সুযোগ সৃষ্টিকারী একটা কর্তা ব্যক্তি হিসেবে নয়। আর এটা যদি দীর্ঘমেয়াদের কথা ভাবেন, তাহলে গণতান্ত্রিক জবাবদিহিতাকে খুবই দুর্বল করে দেয়। নাগরিক হাসপাতাল, স্কুল বা কর্মসংস্থানের দাবিতে সরব না হয়ে মাসিক ভাতা রক্ষার জন্য ভোট দিতে থাকে। বিজেপি এবার 2026-এর ভোটে সেই খেলায় অংশগ্রহণ করেছে। এখন 50,000 কোটি টাকায় পশ্চিমবঙ্গে যা হতে পারত, একটা বড় শিল্প করিডর হলে 50 লাখ স্থায়ী কর্মসংস্থান হতো। বন্দর অথবা লজিস্টিক্স পরিকাঠামোয় বিনিয়োগ হলে রফতানি কলকাতা এবং আমাদের পার্শ্ববর্তী যেসব বন্দর আছে সেখানে দ্বিগুণ হতো। ফুড প্রসেসিং শিল্প চালু হলে কৃষকের আয় 3 গুণ বেড়ে যেত। আর প্রতিটি মহিলাকে মাসে 1,000 টাকা দেওয়ার বদলে যদি তাদের উৎপাদনশীল কাজকর্মে যুক্ত করা হতো, তাহলে তারা নিজেরাই মাসে 10,000-12,000 টাকা উপার্জন করতে সক্ষম হতেন। তার মানে এই ডিমান্ড সাইড স্টিমুলাস একটি স্বল্পমেয়াদী রাজনৈতিক সমাধানকে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক নীতি হিসেবে চালানোর চেষ্টা ছাড়া আর কিচ্ছুটি নয়। এটা দারিদ্র্যের উপসর্গ কিছুটা প্রশমিত করে, কিন্তু মূল রোগ অর্থাৎ উৎপাদনশীল কর্মসংস্থানের অভাব সেটা কিন্তু সারায় না, বরং দীর্ঘমেয়াদে রাজকোষকে এটা দুর্বল করে, নির্ভরশীলতা বাড়ায় এবং প্রকৃত উন্নয়নের সম্ভাবনাকে ক্রমশ সংকুচিত করে। আর এটা তার মানে গরিবকে মাছ দেওয়া আর মাছ ধরা শেখানোর পার্থক্যটি আসলে এখানেই। এখন ধরা যাক একটি গ্রামে একটা 1,000 বাড়ি আছে। সেই 1,000 বাড়ির 1,000 জন মহিলা বার্ষিক 12,000 টাকা পেয়ে থাকেন। পাওয়ার পরে একটা ডিমান্ড সাইড স্টিমুলাস তৈরি হতে পারে। 1,000 জন প্রতি বছর 1,200 টাকা পেলে মোট খরচের পরিমাণ দাঁড়াতে পারে বার্ষিক 1,20,00,000 টাকা। কিন্তু বাস্তব চিত্রটা কি?
এই গ্রামে সম্ভবত আছে 2-3টে মুদির দোকান, 1-2টো কাপড়ের দোকান, কয়েকজন সবজি বিক্রেতা, একটি ওষুধের দোকান। তার মানে 1,20,00,000 টাকার মধ্যে কতটুকু সত্যি স্থানীয় অর্থনীতিতে ঢোকে বলতে পারবেন? বেশিরভাগ টাকা তাহলে কোথায় যায়? মোবাইল রিচার্জ, রিলায়েন্স অথবা এয়ারটেলের পকেটে। সাবান, তেল, শ্যাম্পু মানে হচ্ছে হিন্দুস্তান লিভারের পকেটে। কাপড় সুরাট অথবা মুম্বাইয়ের ব্যবসায়ীর পকেটে। ওষুধ বহুজাতিক কোম্পানির পকেটে। তার মানে 1,20,00,000 মধ্যে বড় জোর 20-30 লাখ টাকা ওই স্থানীয়ভাবে বাজারে খরচা হয়। অথচ ধরুন ওই একই গ্রামে যদি একটা ছোট সেচ প্রকল্প হতো, তাহলে 1000 বিঘা জমিতে দো ফসলি করা ইজিলি সম্ভব হতো। বিঘা প্রতি আয় 15,000 টাকা বাড়ত। তার মানে মোট আর্থিক আয় ওই গ্রামেরই 1,50,00,000 টাকা প্রতি বছর বাড়ত, এবং চিরকালের জন্য। দিদিমণিকে ফলস প্রমিস দিতে হতো না, এবং এই টাকাটা হতো সম্পূর্ণ স্থানীয়, মাটি থেকে উৎপন্ন, গ্রামেই খরচ হওয়া। তার মানে 1000 মহিলার ভাতা একটা গ্রামে যে ডিমান্ড তৈরি করে, তা এতটাই ক্ষুদ্র এবং এতটাই বাইরে চলে যায় যে তাকে স্টিমুলাস বলা একেবারে রীতিমতো অতিরঞ্জন। আসল স্টিমুলাস হয় তখন যখন মানুষের উপার্জন ক্ষমতা বাড়ে। এই হাতে গোনা ভাতাও নয়, ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে 5 তারিখে গিয়ে দেখা টাকাটা পড়েছে কিনা সেই কৌতূহলটাও নয়। এখন আমাদের এই লক্ষ্মীর ভাণ্ডার যে প্রকল্প, সেই প্রকল্পের একটা আজব ব্যাপার হলো, মহিলা হলেই এ রাজ্যে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পেয়ে যাবেন। সেজন্য দেখবেন শহরের মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়েরাও এই ভাতা নেন, যাদের এই টাকার কোনো প্রয়োজনই নেই। এভাবে অপাত্রে টাকা দিয়ে সরকার এ পর্যন্ত কত টাকা নষ্ট করে থাকতে পারে বলে আপনাদের মনে হয়? দেখুন, প্রথমে যোগ্যতার শর্তটা দেখুন। প্রকল্পের নিয়ম অনুযায়ী পরিবারে কোনো আয়করদাতা সদস্য থাকলে এবং 2 হেক্টরের বেশি জমি থাকলে আবেদন করা যাবে না। এটা শুনতে কড়া মনে হলেও এই ফিল্টারটি অত্যন্ত দুর্বল। কারণ ভারতবর্ষের মতো দেশে মাত্র 3-4% মানুষ আয়কর দেন। অনেক উচ্চ মধ্যবিত্ত পরিবার ব্যবসায়ী, তারা আয়করের ধারই ধারেন না। শহরের বহু সচ্ছল পরিবারের মহিলা সদস্য গৃহিণী, তারা নিজের কোনো কর, যাদের নিজের কোনো করযোগ্য আয় নেই, ফলে পরিবার সচ্ছল হলেও এরা সবাই এই ক্রাইটেরিয়াতে যোগ্য বলে বিবেচিত হয়। এখন দিদিমণির হিসেব হলো এই লক্ষ্মীর ভাণ্ডার পান পশ্চিমবঙ্গে 2,21,00,000 মহিলা। এটাকে যদি আমরা কারা কতটা টাকা পান এইভাবে ভাগ করি, তাহলে দেখা যাবে সত্যিকারের দরিদ্র এবং নিম্নবিত্ত মানুষ পান 60%। তার মানে 1,33,00,000। 10% আছেন, যেটা 44 লাখ নিম্ন মধ্যবিত্ত, আর মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত প্রায় 20%, মানে 44 লাখ।
এই 20% অর্থাৎ যাদের সত্যিই প্রয়োজন নেই তাদের পেছনে গেছে 10,000 কোটি টাকা। এখন এই অপচয়ের কি খুব বড় একটা প্রয়োজন ছিল? এবং এটা একটা ইচ্ছাকৃত তৈরি নকশা, যাতে ভাই কোনো মহিলাই কমপ্লেন না করতে পারে, দিদি আমি তো লক্ষ্মীর ভাণ্ডার পেলাম না। আমি আশা করছি বিজেপি যদি সত্যিই ক্ষমতায় আসে এবং তাদের ভার্সন অফ লক্ষ্মীর ভাণ্ডার চালু করে, তাহলে তারা যেন এই যোগ্যতার বেঞ্চমার্কিংটা এমন একটা জায়গায় নিয়ে যায়, এমনভাবে তৈরি করে যাতে এই ভাতার সুবিধে যাদের পাওয়া উচিত একমাত্র তারাই পান, আর যারা সম্পূর্ণ ব্যক্তিগত লোভ থেকে লক্ষ্মীর ভাণ্ডারে নাম লেখান তাদের ঝেঁটিয়ে বিদেয় করে দেওয়া। হবে কি হবে না আমি বলতে পারি না, কিন্তু দিস ইজ ওয়ান অফ মাই উইশেস। ভালো থাকবেন, নমস্কার, শুভরাত্রি।